হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9-এর চ্যাপ্টার নাম্বার 9 একটি কবিতা আছে। কবিতাটির নাম হচ্ছে দ্য নর্থ শিপ। সেই কবিতাটি নিয়েই আলোচনা করব। তো প্রথমেই কবিতাটির যে লেখক ফিলিপ লার্কিন, তার সম্পর্কে দু চার কথা জেনে নেব। তো ফিলিপ লার্কিন তিনি ছিলেন একজন ব্রিটিশ কবি, একজন ইংরেজ কবি। তার সঙ্গে সঙ্গে তিনি অনেক উপন্যাসও লিখেছিলেন এবং তিনি একজন গ্রন্থাগারও ছিলেন। তার লেখা প্রথম কবিতার বই হচ্ছে দ্য নর্থ শিপ। এরপরে তিনি আর দুটো উপন্যাসও লেখেন, যার নাম হচ্ছে, একটি হচ্ছে জিল, আরেকটি হচ্ছে আ গার্ল ইন উইন্টার। 1955 সালে তিনি যখন বিখ্যাত হন, তখন তার দ্বিতীয় কবিতার বই, যেটির নাম হচ্ছে দ্য লেস ডিসিভড, সেটি প্রকাশিত হয় এবং পরে আরও একটি বইও প্রকাশিত করেন তিনি, যেটির নাম ছিল দ্য হুইটসন ওয়েডিংস। তো 1984 সালে তাকে রাজকবির পদ দেওয়া হয়। তিনি কিন্তু সেই পদটি প্রত্যাখ্যান করেন। ইংল্যান্ডের ওয়ারউইকশায়ারের কভেন্ট্রিতে 1922 সালের 9 আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা এবং মা দুজনেই ছিলেন সিডনি লার্কিন এবং ইভা এমিলি ডে। ফিলিপ ছিলেন তাদের একমাত্র সন্তান। তো যখন 8 বছর বয়স, সেই বয়স পর্যন্ত লার্কিন তার বাড়িতেই তার মা এবং দিদির কাছে লেখাপড়া শিখেছিলেন। পরবর্তীকালে তিনি কিং হেনরি জুনিয়র স্কুলে ভর্তি হন এবং তারপর সেটিরই সিনিয়র স্কুলে তিনি পড়াশোনা চালিয়ে যান এবং 1940 সালের অক্টোবর মাসে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। তো যে কবিতাটি নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব, যে কবিতাটির নাম হচ্ছে দ্য নর্থ শিপ। তো সেই নর্থ শিপ কবিতাটিতে লেখক কি বলতে চেয়েছেন সেটি নিয়ে একটু আমরা সংক্ষিপ্ত আলোচনা করে নেব। এই কবিতাটিতে লেখক 3টি জাহাজের সমুদ্রযাত্রা বর্ণনা করেছেন এবং কবিতাটি খুবই সহজ সরল একটি কবিতা। তো কবিতার মধ্যে আমরা দেখতে পাবো যে সময়টা হচ্ছে সকালবেলা এবং পুরো সমুদ্রটাই বাতাসে পরিপূর্ণ। 3টে জাহাজের মধ্যে একটি জাহাজের গন্তব্য হচ্ছে পশ্চিম দিক বরাবর। তো এই জাহাজটি অনুকূল বাতাসের পুরো সহযোগিতা কিন্তু পায়, মানে চলার জন্য যে বাতাস প্রয়োজন সেই বাতাসের সাহায্য এই জাহাজটি পেয়ে থাকে। তাই খুব সহজেই সেই জাহাজটি একটা ধনী দেশে পৌঁছে যায়। দ্বিতীয় যে জাহাজ, সেটি পূর্ব দিক বরাবর যাত্রা করে। সেই জাহাজটি তার যাত্রা যখন শুরু করলো, অমনি কি হলো, তাকে উল্টো দিক থেকে ধেয়ে আসা বাতাসের বাধার সম্মুখীন হতে হলো। সমুদ্র হঠাৎ করে উত্তাল হয়ে উঠল, বাতাস তার অগ্রগতি রুখে দিয়ে তাকে নোঙর করতে বাধ্য করল। এটা গেল দ্বিতীয় জাহাজটি। আর তৃতীয় জাহাজটি, সেটি চলল উত্তর দিক বরাবর, যেখানে সে অন্ধকার সমুদ্রে গিয়ে পড়ল। সমুদ্র আস্তে আস্তে কালো হয়ে আসছিল, কারণ উত্তরের আকাশ কালো মেঘে পুরো ঢেকে যাচ্ছিল। তাই সমুদ্র জাহাজটির জন্য প্রতিকূল হয়ে উঠল। জাহাজটি উত্তর দিক বরাবর তার যাত্রা চালাতে গেল, কিন্তু সমুদ্রটা ভীষণ নির্দয় এবং উদ্ধত হয়ে উঠল, মানে প্রচুর প্রতিকূলতা সৃষ্টি করলো তার এগিয়ে যাওয়ার পক্ষে। অতএব এই 3টে জাহাজের মধ্যে যে জাহাজ দুটি পূর্ব এবং পশ্চিম দিকে গেছিল, সে জাহাজ দুটি কিন্তু ফিরে এলো। পশ্চিম অভিমুখী যে জাহাজটা, যেটি একটি ধনী দেশে পৌঁছেছিল, তাই সে সুখী হয়েছিল। আর পূর্বের যে জাহাজ, যার গতি ব্যাহত হয়েছিল, সে কিন্তু একটু অখুশি হয়েছিল বা অসুখী হয়েছিল। কিন্তু উত্তরের জাহাজ শত বাধাবিঘ্ন অতিক্রম করেও তার যাত্রা চালিয়ে গিয়েছিল। তো এটা হচ্ছে কবিতাটার সংক্ষিপ্ত সার। তো এটির মাধ্যমে লেখক কি বোঝাতে চেয়েছেন,
এই কবিতায় লেখক রূপক ব্যবহার করেছেন। রূপকার্থে কবিতাটিতে যে তিনটে জাহাজ বর্ণনা করা হয়েছে তা তিন ধরনের মানুষকে বোঝাচ্ছে। মানে আমরা আমাদের জীবনের ক্ষেত্রেও এই কবিতাটার সারমর্ম প্রয়োগ করতে পারি। প্রথম হলো তারা যারা চায় খুব সহজেই সব কিছু পেয়ে যাবে। আমরা অনেকেই এটা থাকি যে সব কিছু চাই খুব ইজিলি যেন আমাদের হাতের কাছে চলে আসে, আর তাই আমরা ভীষণ সুখী হই বা সন্তুষ্ট হই সব কিছুতে। আরেক দল থাকে যারা জীবনে বাধা বিপত্তির সম্মুখীন হয় কিন্তু পরিস্থিতির শিকার হয়ে পড়ে, মানে প্রতিকূলতার সম্মুখীন হয়ে পড়ে, সেই পরিস্থিতির কাছে তারা হার মেনে নেয়। এটা এক দল থাকে। আর তৃতীয় শ্রেণীর কিছু মানুষ থাকে যারা অদম্য উৎসাহ নিয়ে সব বাধাবিঘ্নের সাথে লড়াই করে জীবনের যাত্রাপথে এগিয়ে চলে। এটা হচ্ছে তৃতীয় ধরনের মানুষ। তো এখানে এই তিন ধরনের মানুষের যে স্বভাব সেটিকেই আসলে রূপক অর্থে লেখক আমাদের সামনে তুলে ধরেছেন। এটাই হচ্ছে কবিতাটার মূল বিষয়বস্তু। চলো এবার কবিতাটি নিয়েই আমাদের আলোচনা করা যাক। I saw 3 ships go sailing by. I means here the poet. লেখক নিজেই, মানে পুরোটাই ফার্স্ট পার্সন পার্সপেক্টিভ থেকেই কবিতাটা বর্ণনা করা হয়েছে, লেখকের দৃষ্টিকোণ থেকেই কবিতাটিকে দেখানো হয়েছে। তো লেখক বলছেন আই স, আমি দেখতে পেয়েছি কি, 3 ships go sailing by. Sailing by means with the help of the sail. Sail means পাল। তো আমি দেখতে পেয়েছি তিনটে জাহাজ যেটি পাল তুলে এগিয়ে চলেছিল। কোথায় এগিয়ে চলেছিল? ওভার দ্য সি, সমুদ্রের ওপর দিয়ে সেই তিনটে জাহাজকে আমি পাল তুলে এগিয়ে যেতে দেখেছিলাম। কেমন সমুদ্র তার একটা অ্যাডজেক্টিভ দিচ্ছেন তিনি, দ্য লিফটিং সি। লিফটিং মিন্স দ্য ওয়াটার অফ দ্য সি ইজ রাইজিং বিকজ অফ দ্য স্ট্রং উইন্ড। ঝোড়ো বাতাসের জন্য সমুদ্রের জল অনেকটা ওপরে উঠে যাচ্ছে। লিফট মানে হচ্ছে উঁচুতে ওঠা বা তোলা। তো জলটা ঝোড়ো হাওয়ার জন্য অনেকটা ওপরে উঠছে। সেই রকমই এক তরঙ্গায়িত সমুদ্রের ওপর দিয়ে তিনটে জাহাজকে পাল তুলে আমি যাত্রা করতে দেখেছিলাম। অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই। অ্যান্ড দ্য উইন্ড রোজ, রোজ মানে হচ্ছে ওঠা। এখানে উইন্ড রোজ বলতে লেখক যেটা বলতে চেয়েছেন, দ্য উইন্ড স্টার্টেড টু ব্লো ভায়োলেন্টলি। বাতাস কেমনভাবে বইতে শুরু করলো? খুব জোরালোভাবে বা ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। কখন? ইন দ্য মর্নিং স্কাই, সকালের আকাশে। মানে যদিও সময়টা সকাল তা সত্ত্বেও খুব জোরালো বা দমকা হাওয়া সেই সমুদ্রের ওপর দিয়ে বইতে শুরু করলো। And one was rigged for a long journey. One means one of the ships. তিনটে মোট জাহাজের কথা তিনি এখানে বর্ণনা করবেন। তার মধ্যে একটি জাহাজ was rigged. Rigged means equipped with sail, mast, rope. মানে জাহাজ যাত্রা করার আগে ওই দড়ি, মাস্তল বা পাল এগুলোকে নিয়ে সুসজ্জিত হয়ে ওঠা। তো একটি জাহাজ সুসজ্জিত ছিল। কিসের জন্য সুসজ্জিত ছিল? ফর আ লং জার্নি। ফর আ লং জার্নি মিন্স ফর আ লং ট্রাভেল। তো এই লাইনটি যেটি আমরা কবিতার শেষেও দেখতে পাবো, এই লাইনটি কিন্তু পার্টিকুলারলি কত নম্বর জাহাজের কথা বলা হয়েছে? 3 নম্বর জাহাজের প্রসঙ্গে এটি বলা হয়েছে, যেটি অসীমের উদ্দেশ্যে বা প্রতিকূলতাকে কাটিয়ে অসীমের উদ্দেশ্যে যাত্রা করবে, যেটা আমরা থার্ড শিপ সম্পর্কে একেবারে কবিতার শেষে দেখতে পাবো। তো এই লাইনটাই আবার লাস্টে আরেকবার রিপিটেশন আমরা দেখতে পাবো। তো একটি জাহাজ যেটি সুসজ্জিত ছিল দড়ি, মাস্তল বা পাল দিয়ে, সেটি ছিল কিসের জন্য সুসজ্জিত? না একটা দীর্ঘ যাত্রার জন্য তার প্রস্তুতি সে নিয়েছিল। এরপরেই প্রথম জাহাজটি সম্পর্কে লেখক বর্ণনা দিতে শুরু করছে। দ্য ফার্স্ট শিপ টার্নড টুয়ার্ডস দ্য ওয়েস্ট। টার্ন মিন্স টু মুভ। প্রথম যে জাহাজটি তার অভিমুখ ছিল পশ্চিমমুখী, বা সমুদ্রের কোন বরাবর সে যাত্রা করলো? পশ্চিম দিক বরাবর সে
এগিয়ে যেতে লাগলো। কোথায়? ওভার দ্য সি, সমুদ্রের ওপর দিয়েই সে এগিয়ে যাচ্ছে পশ্চিম দিক বরাবর। দ্য রানিং সি, রানিং সি মিন্স দ্য ফেভারেবল সি উইথ দ্য ব্লো অফ ফেভারেবল উইন্ড। এই যে জাহাজটা এগিয়ে চলেছে সেখানে সে কিন্তু বাতাসের সাহায্য পাচ্ছে, যার জন্য সেই সহায়ক সমুদ্র, মানে সমুদ্রও সাহায্য করছে জাহাজটিকে এগিয়ে যেতে, আর সমুদ্রকে কে সাহায্য করছে? সেই বাতাস। মানে এখানে বাতাস সাহায্য করছে প্রথম জাহাজটিকে তার অভিমুখ মানে পশ্চিম দিক বরাবর এগিয়ে যেতে, মানে হাওয়াটা জাহাজের পিছন দিক থেকে আসছে যাতে করে জাহাজটা সামনের দিকে এগিয়ে যেতে পারে। তার মানে এখানে জাহাজকে বাতাস সাহায্য করছে সামনের দিকে যাওয়ার জন্য। অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড, পজেস মিন্স ওন, অধিকারে নেওয়া, মানে এখানে তাকে সম্পূর্ণ যেন অধিকারে নিয়ে নিয়েছে সেই জাহাজটিকে। কে অধিকারে নিয়ে নিয়েছে বা কে তার দায়িত্ব নিয়ে নিয়েছে? বাতাস। বাতাসই তাকে দায়িত্ব নিয়ে নিয়েছে সেই জাহাজটিকে তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। অ্যান্ড ক্যারিড টু আ রিচ কান্ট্রি, রিচ মিন্স প্রসপারাস, সমৃদ্ধশালী বা ধনী, এবং সেই জাহাজটিকে বাতাস বহন করে নিয়ে গেল। কোথায় বহন করে নিয়ে গেল? একটা সমৃদ্ধশালী দেশে বা একটা উন্নতশীল দেশে। তো এখানে মেটাফরিক্যালি বা রূপক অর্থে লেখক যেটা বলতে চেয়েছেন যে আমাদের জীবনেও কিছু কিছু সময় অনেক স্মুথ আর হ্যাপি জার্নি থাকে। আমাদের অনেকের জীবনে চলার পথটা খুব মসৃণ হয় বা খুব সুখের হয়। তো সুখের কিভাবে হয় না, তারা আলটিমেটলি জীবনে যেটাই চায় সেই সফলতাই তারা পেয়ে থাকে, যেটাকে দেখানো হয়েছে প্রথম জাহাজটির মাধ্যমে, যেটি খুব আনন্দের সাথেই বা সমস্ত সাহায্য পেয়েই তার গন্তব্যস্থলে সে পৌঁছাতে সমর্থ হয়েছিল। এটা গেল ফার্স্ট শিপ সম্পর্কে বর্ণনা। নেক্সট আসছে সেকেন্ড শিপ। দ্য সেকেন্ড টার্নড টুয়ার্ডস দ্য ইস্ট, দ্বিতীয় যে জাহাজটা সেটি চলতে শুরু করলো কোন দিক বরাবর? ইস্ট, পূর্ব দিক বরাবর। আগেরটা গেছিল পশ্চিম দিক বরাবর, এটি যাচ্ছে পূর্ব দিক বরাবর। ওভার দ্য সি, সমুদ্রের ওপর দিয়ে। দ্য কুইকিং সি, কুইকিং মিন্স ট্রেমলিং অর স্টারিং, কম্পমান, মানে সেখানের আবহাওয়াটা বা হাওয়াটা এতটাই জোরালো যে সমুদ্রের জলটা কি হচ্ছে? কাঁপছে। তো সেই কম্পমান সমুদ্রের ওপর দিয়ে দ্বিতীয় জাহাজটি তার যাত্রা পূর্ব দিক বরাবর শুরু করলো। অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক আ বিস্ট, টু হান্ট মিন্স টু চেজ অর টু প্রে ওভার, শিকার করা বা ধাওয়া করা। প্রথমটির ক্ষেত্রে হাওয়া কিন্তু তাকে সাহায্য করেছিল এগিয়ে যেতে, কিন্তু দ্বিতীয় জাহাজটির ক্ষেত্রে হাওয়াটা কিন্তু কি করলো? তাকে শিকারীর মতো তাকে পিছু ধাওয়া করলো, মানে খুব জোরালো বা দমকা হাওয়া সেই জাহাজটিকে ঠেলে ঠেলে এগিয়ে নিয়ে যেতে লাগলো। কেমন করে? লাইক আ বিস্ট, ঠিক যেমন করে একটা বন্য পশুকে শিকার করা হয় সেই রকমভাবেই তাকেও, মানে ওই দ্বিতীয় জাহাজটিকেও ঝোড়ো হাওয়া জোরে জোরে এগিয়ে নিয়ে যেতে লাগলো। তো এখানে একটা চেঞ্জ আমরা কিন্তু খেয়াল করছি। প্রথমটার ক্ষেত্রে বাতাস ছিল খুব অনুকূল জাহাজটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এক্ষেত্রে আমরা গ্র্যাজুয়ালি কিন্তু দেখছি দ্যাট দ্য সি গ্র্যাজুয়ালি চেঞ্জেস অর টার্নস হোস্টাইল, আস্তে আস্তে কিন্তু সমুদ্রটা খুব হিংসাত্মক বা খুব দুর্গম হয়ে উঠছে, এবং তার সঙ্গে সঙ্গে টার্বুলেন্ট, মানে ভীষণভাবে জোরালো বা ঝোড়ো আবহাওয়াপূর্ণ হয়ে উঠছে, যেটি কিন্তু জাহাজটি এগিয়ে চলার পক্ষে মোটেও সহায়ক নয়। কিসের জন্য এরকম করছে বাতাস? টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি, অ্যাঙ্কার মিন্স নোঙর করা, মানে জাহাজকে যেখানে পোতাশ্রয় বা বন্দরে যেটা ওই আঁকশি দিয়ে আটকে রাখা হয় সেটাকে বলা হচ্ছে অ্যাঙ্কারিং, মানে নোঙর করা। কি করার জন্য বাতাস তাকে এইভাবে নিয়ে যাচ্ছে, ধাওয়া করে যাচ্ছে? অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি, ক্যাপটিভিটি মিন্স ইমপ্রিজনমেন্ট, বন্দি করার জন্য। তার মানে দ্বিতীয় জাহাজের ক্ষেত্রে
বাতাস এমনই হোস্টাইল হয়ে উঠেছে বা টার্বুলেন্ট হয়ে উঠেছে, সেটি যেন দ্বিতীয় জাহাজটিকে এক বন্য পশুর মতো শিকার করার জন্য বা তাকে বন্দি করার জন্য তার পিছু ধাওয়া করেছে। মানে এই জাহাজটির ক্ষেত্রে বাতাস কিন্তু মোটেও প্রতিকূল নয়। তাহলে এই প্যারাটি যেটি মানুষের ক্ষেত্রে যদি আমরা ধরি, তাহলে ধরে নেওয়া যায় এগুলি হচ্ছে সেই ধরনের মানুষের কথাই বর্ণনা করা হচ্ছে যাদের জীবনে অনেক বাধা বিপত্তি আসে এবং মানুষ সেই বাধা বিপত্তি বা প্রতিকূলতার কাছে মাথা নত করে দেয় বা প্রতিকূলতার কাছে হার মেনে নেয়। তাকে কাটিয়ে এগিয়ে যাওয়ার মতো ক্ষমতা বা সাহস কোনোটাই থাকে না। সেটাই এই সেকেন্ড শিপটার মাধ্যমেই আমাদের কাছে রিপ্রেজেন্ট করা হয়েছে। এইবার লাস্ট যে থার্ড শিপ, তৃতীয় যে জাহাজ, তারই বর্ণনা করা হচ্ছে। দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ড দ্য নর্থ। তৃতীয় যে জাহাজ সেটি ড্রোভ মিনস সেল, সেটি পাল তুলে তার যাত্রাটা শুরু করলো। কোন দিকে যাত্রা? প্রথমটি ছিল পশ্চিম দিক বরাবর, দ্বিতীয়টি ছিল পূর্ব দিক বরাবর, আর থার্ড শিপ যেটা সেটি কোন দিকে যাত্রা শুরু করলো? উত্তর দিক বরাবর, ওভার দ্য সি, সমুদ্রের ওপর দিয়ে। দ্য ডার্কেনিং সি, তৃতীয় জাহাজটির ক্ষেত্রে দেখো আবহাওয়াটা কেমন হয়ে উঠছে, ইট ইজ গেটিং ডার্কার। আস্তে আস্তে যেন সমুদ্রের চারপাশটা পরিবেশটা একটা অন্ধকার মানেই হচ্ছে একটা ওমিনাস সাইন, একটা অশুভ সংকেত যেন আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশটা আস্তে আস্তে অশুভ একটা সংকেত দিচ্ছে, একটা প্রতিকূলতার ঝড়ঝঞ্ঝার একটা সংকেত যেন আমরা তৃতীয় জাহাজের যাত্রাপথে লক্ষ্য করতে পারছি। বাট নো ব্রেথ অফ উইন্ড কেম ফোর্থ। ব্রেথ মানে হচ্ছে নিঃশ্বাস, এখানে ব্রেথ অফ উইন্ড মিন্স ফ্লো অফ উইন্ড, বাতাসের প্রবাহ। কেম ফোর্থ মিন্স ফরওয়ার্ড, এগিয়ে আসা। প্রথম দুটি জাহাজের ক্ষেত্রে দেখেছিলাম, প্রথম জাহাজের ক্ষেত্রে বাতাস অনুকূল ছিল, জাহাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল। দ্বিতীয়টির ক্ষেত্রে বাতাস পুরোপুরি জাহাজটিকে বন্য পশুর মতো শিকার করার জন্য তার পিছু ধাওয়া করেছিল। মানে দুটো জাহাজের ক্ষেত্রেই বাতাস কিন্তু খুব বয়েছিল। কিন্তু তৃতীয় জাহাজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দেয়ার ওয়াজ নো ফ্লো অফ উইন্ড দ্যাট কেম ফরওয়ার্ড। সামান্যতম বাতাসও কিন্তু এই জাহাজটির ক্ষেত্রে ছিল না, মানে কোনো বাতাস বইছিল না যাতে করে জাহাজটি সামনের দিকে এগিয়ে যেতে পারে। অ্যান্ড দ্য ডেকস শোন ফ্রস্টিলি। ডেক মানে হচ্ছে দ্য ওপেন উডেন প্ল্যাটফর্ম অফ দ্য শিপ, জাহাজের যে জায়গাটা খোলা বা উন্মুক্ত থাকে, যেখানে মানুষ একটু ঘোরাফেরা করে, মানে টেরেস টাইপের, সেটাকে বলা হচ্ছে জাহাজের ক্ষেত্রে ডেক। তো সেই ডেকটা শোন মিন্স গ্লিসেন, চকচক করছিল। কিসের জন্য? বিকজ ইট ওয়াজ কাভার্ড বাই ফ্রস্ট মানে হচ্ছে তুষার বা কুয়াশা। কারণ পুরো জাহাজের ডেকটাই কিসে আবৃত ছিল? তুষারে বা বরফে আবৃত হয়ে গেছিল, যার জন্যই সেটা চকচক করছিল। তার মানে বাতাসও বইছে না, আর এদিকে তুষারপাতও হচ্ছে। তার মানে সমস্ত প্রতিকূলতাই কিন্তু তৈরি ছিল তৃতীয় জাহাজটিকে তার সামনের দিকে এগিয়ে যাওয়াটা আটকে দিতে। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক। আস্তে আস্তে উত্তরের আকাশটা কেমন হয়ে উঠতে লাগলো? হাই অ্যান্ড ব্ল্যাক মিন্স ইট ওয়াজ আ সাইন অফ ডেঞ্জার। আস্তে আস্তে কিসের সংকেত আমরা দেখতে পাচ্ছি? একটা বিপদের সংকেত। আস্তে আস্তে উত্তরের আকাশ কি হয়ে উঠতে লাগলো? ঘন অন্ধকার হয়ে উঠতে লাগলো। একটা প্রতিকূল পরিবেশ সৃষ্টি আস্তে আস্তে হতে চলল। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি। কোথায় সেই ঘন মেঘটা উঠতে লাগলো? ওভার দ্য প্রাউড মিন্স অ্যারোগেন্ট বা বোস্টফুল, গর্বিত বা অহংকারী। কাকে বলা হচ্ছে প্রাউড? দ্য আনফ্রুটফুল সি। আনফ্রুটফুল মিন্স ব্যারেন বা নিষ্ফলা। কাকে এখানে দুটো অ্যাডজেক্টিভ ইউজ করা হলো? প্রাউড আর আনফ্রুটফুল, দুটোই কিন্তু সমুদ্রকে বর্ণনা করা হচ্ছে। কেমন সমুদ্র? প্রাউড মানে হচ্ছে অ্যারোগেন্ট, কারণ সে তার ওপর দিয়ে যে জাহাজটা যাচ্ছে তার জন্য সে ভীষণভাবে গর্বিত। আর কেন তার সেই অহংকারকে এই তৃতীয় জাহাজটি কিভাবে ভেঙে ফেললো বা কিভাবে তাকে আনফ্রুটফুল করে দিল, তার মানে হচ্ছে নিষ্ফলা করে দিল।
আর যার জন্যই তার সেই সমস্ত অহংকারটা ভেঙে গেল। যেটা এখানে বলতে চাইছে, দ্যাট দ্য ডেঞ্জার দ্যাট দ্য সি ম্যানিফেস্ট আর কনকার্ড বাই দ্য থার্ড শিপ মেকিং ইট আনফ্রুটফুল। যে বিপদগুলো সমুদ্র ওই তৃতীয় জাহাজের সামনে তৈরি করেছিল বা সৃষ্টি করেছিল, সেই সমস্ত বিপদগুলোকে তৃতীয় জাহাজটি কাটিয়ে উঠতে সমর্থ হয়েছিল। আর কাটিয়ে ওঠার মাধ্যমেই সমুদ্রের যে গর্ব, সেই সমুদ্রের গর্বকে সম্পূর্ণরূপে চূর্ণ করে দিয়েছিল এবং তাকে সম্পূর্ণ নিষ্ফলা করে দিয়েছিল। মানে প্রতিকূলতা সৃষ্টির চেষ্টা অনেক সমুদ্র করেছিল, কিন্তু সেই সমস্ত প্রতিকূলতাকে কিন্তু তৃতীয় জাহাজটি ভেঙে ফেলতে সক্ষম হয়েছিল। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক। দুটো জাহাজই, ফার্স্ট যে দুটো জাহাজ, একটা গেছিল ওয়েস্টে, একটা গেছিল ইস্টে। যে গেছিল ওয়েস্টে সে তো একটা ধনী দেশে পৌঁছেছিল, তার মানে সে যখন ফিরে এসছিল সে কিন্তু আনন্দের সাথেই ফিরে এসছিল। আর যেটা সেকেন্ড শিপ, যেটা ইস্ট বরাবর গেছিল, সে কিন্তু প্রতিকূলতার কাছে মাথা নত করে দিয়েছিল। তার মানে সে যখন ফিরে এসছিল সে কিন্তু দুঃখী হয়েই ফিরে এসছিল। অতএব লেখক বলছেন যে দুটো জাহাজই পূর্ব দিকে গামী হোক বা পশ্চিমগামী হোক, তারা কিন্তু ফিরে এসছিল। কেউ হ্যাপিলি ফিরে এসছিল, কেউ আনহ্যাপিলি ফিরে এসছিল। কেউ ফিরে এসছিল খুশি হয়ে, কেউ ফিরে এসছিল অখুশি হয়ে। কিন্তু but the third went wide and far. Wide and far means to a great extent or to a great distance, বহু দূর পর্যন্ত। কিন্তু তৃতীয় জাহাজটি তার সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও বহু দূর পর্যন্ত চলে গিয়েছিল। সে কিন্তু মাঝপথ থেকেই তার গন্তব্যস্থলে না পৌঁছেই সে কিন্তু ফিরে আসেন। Into an unforgiving sea. Unforgiving means merciless. Merciless means cruel, নিষ্ঠুর। কোথায় সে চলে গেছিল বহুদূর পর্যন্ত? সেই নিষ্ঠুর সমুদ্রের ওপর দিয়ে। কেন সমুদ্রকে এখানে আনফরগিভিং বলা হচ্ছে? কারণ সমুদ্র তার চলার পথে বহু প্রতিকূলতা বা বহু বাধা সৃষ্টি করেছিল, যেটি কিন্তু তাকে অনেক সমস্যায় ফেলেছিল। কিন্তু সেই তৃতীয় জাহাজটি সমস্ত সমস্যাই কাটিয়ে সেই নিষ্ঠুর যে সমুদ্র তার উপর দিয়েই সে কিন্তু তার অসীমের উদ্দেশ্যে এগিয়ে গিয়েছিল। আন্ডার আ ফায়ার স্পিলিং স্টার। ফায়ার স্পিলিং স্টার মিন্স শুটিং স্টার বা উল্কা। কোথায় চলে গেছিল? মানে এখানে তার যাত্রাপথ কতটা অসীম বা অন্তহীন এটা বলার জন্যই বোঝাতে চাইছেন যে সেই উল্কাদের দেশে বা আন্ডার দ্য ফায়ার স্পিলিং স্টার, সেই জায়গায় পৌঁছেছিল যে জায়গায় উল্কাপাত হয় বা উল্কা দেখা যায়। তার মানে এক অন্তহীন গন্তব্যস্থলের উদ্দেশ্যে তৃতীয় জাহাজটি তার যাত্রাটি সম্পন্ন করেছিল। অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর আ লং জার্নি, যেটা প্রথমেই ছিল যে এই লাইনটা আবার রিপিটেশন হবে, যেটা থার্ড শিপকে বর্ণনা করার জন্যই ব্যবহৃত হয়েছে। কেন সে অসীমের উদ্দেশ্যে করেছিল বা কিভাবে করেছিল? কারণ সেই জাহাজটি প্রকৃত অর্থেই ইট ওয়াজ রিগড, তা সুসজ্জিত ছিল। কিসের জন্য সুসজ্জিত ছিল? ফর আ লং জার্নি, কারণ তার উদ্দেশ্যটাই ছিল একটা দীর্ঘ যাত্রা করা। আর যার জন্যই তার মধ্যে সমস্ত কিছু দিয়ে তাকে সজ্জিত করে তোলা হয়েছিল, কারণ তার উদ্দেশ্য হচ্ছে অসীম বা অজানা বা অচেনাকে জানার ইচ্ছা তার মধ্যে ছিল, আর যার জন্যই সে এতটা দূরে পাড়ি দিতে পেরেছিল। তো এখানে যে তার থার্ড শিপ সেটা কিন্তু বোল্ডলি আমাদেরকে দেখাচ্ছে যে বোল্ডলি ইট ফেসেস দ্য অবস্ট্যাকেলস অ্যান্ড ডিফিকাল্টিস টু কন্টিনিউ ইটস অনওয়ার্ড জার্নি। যে সে তার চলার পথে বহু রকমের বাধা বিপত্তি বা সমস্যার সম্মুখীনকে সে কিন্তু সাহসিকতার সাথে মোকাবিলা করেছিল। আসলে এই থার্ড শিপ যেটা রিপ্রেজেন্ট করে, ইট অ্যাকচুয়ালি সিম্বলাইজেস দ্য ইনডোমিটেবল হিউম্যান স্পিরিট এগেনস্ট অল দ্য অডস অফ লাইফ। সমস্ত বাধা বিপত্তির বিরুদ্ধে মানুষের যে অদম্য ইচ্ছা শক্তি,
সেই অদম্য ইচ্ছাশক্তিকেই এখানে রিপ্রেজেন্ট করেছে তৃতীয় জাহাজটি। তার মানে এটি সেই মানুষকেই রিপ্রেজেন্ট করেছে যে মানুষ সামনে প্রতিকূলতা বা বাধা আসা সত্ত্বেও অজানার উদ্দেশ্যে তারা পাড়ি দেয়। এক অভিজ্ঞতার জন্য বা রোমাঞ্চকর অভিজ্ঞতার নেশায় তারা কিন্তু সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে তারা সামনের দিকে এগিয়ে যায়, আর তারপরেই তারা জীবনে প্রকৃত সফলতা অর্জন করে বা প্রকৃত সফলতার স্বাদ তারা আস্বাদন করে থাকে, যেটিকে এখানে তৃতীয় জাহাজটির মাধ্যমেই বোঝানো হয়েছে। আশা করি তোমরা সবাই কবিতাটি বুঝতে পেরেছ। থ্যাংক ইউ।